আচ্ছা সবাই একটু দেখেন, একটু রিভিউ করি আমরা। হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা কি দেখছিলাম, একটা ইন্ডেক্স ফাইল কিভাবে ক্রিয়েট করে, রাইট? কি করব, আমার টেক্সট ডকুমেন্টটাকে রিনেম করে index.html করব। ওকে, সো করলাম, সাবলেমে গেলাম, তারপর কি ছিল, ওয়েব মেশিনটাকে বোঝানো যে আমার এই ফাইলটা HTML, রাইট? তারপর কি ছিল, একটা HTML ট্যাগ স্টার্ট হবে, ট্যাগটা ক্লোজ হবে, রাইট? এটাই তো ছিল। তারপরে কি ছিল, হেডার ট্যাগ স্টার্ট হবে, হেডার ট্যাগ ক্লোজ হবে, রাইট? তারপর কি ছিল, না হেডারের ভিতরে টাইটেল, বাট আমি বডি ট্যাগ হেডারের পরে শুরু করব, রাইট? বডি ট্যাগ স্টার্ট করব, বডি ট্যাগ ক্লোজ করব, আর হেডারের ভিতরে কি ছিল, রাইট? না, এটা জাস্ট বোঝানোর জন্য দিলাম, বুঝতে পারছেন এখন? ক্লিয়ার? এটা সাজেস্ট করতেছে, আপনি যখন একটা ওপেনিং ট্যাগ স্টার্ট করেন, আমি যখন আরেকটা ক্লোজিং ট্যাগ স্টার্ট করি, ওই ওপেনিং ট্যাগটা এটা ক্লোজিং ট্যাগ সাজেস্ট করে। আমি জাস্ট ম্যানুয়ালি দেখালাম, ওদিন তো আমরা একবার HTML দিয়ে শর্টকাটে দেখালাম, আজকে পুরো কোডটা লিখলাম, বুঝতে পারছেন? এখানে আমরা টাইটেল দিলাম সেকেন্ড ক্লাস, রাইট? আচ্ছা, বডিতে আমরা কি দিছিলাম, হেডিং এর ট্যাগ দিছিলাম। হেডিং এর 6টা ট্যাগ কি কি, H1, এভাবে 6টা ট্যাগ ছিল আমাদের, রাইট? তারপর কি ছিল, S2, তারপর স্টার ট্যাগ, ঠিক আছে? কয়টা ছিল টোটাল? ওকে, তারপর কি ছিল, একটা পি ট্যাগ ছিল, রাইট? পি ট্যাগের ভিতরে কি ছিল, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা আমরা ডামি টেক্সট কোথা থেকে নিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা আরেকটা যে জিনিস দেখব, আজকে আমরা HTML ট্যাগ অবশ্যই দেখব, এর সাথে আমরা একটু CSS সম্পর্কে আইডিয়া নিব, রাইট? সো CSS আমি গত ক্লাসে একটু বলছিলাম আপনাদেরকে, CSS কয়ভাবে লেখা যায়, কি কি, ইন্টারনাল CSS, ফার্স্ট হচ্ছে ইনলাইন CSS, তারপর হচ্ছে ইন্টারনাল CSS, তারপর হচ্ছে এক্সটারনাল CSS। CSS লেখার সময় আপনাকে একটা জিনিস মনে করতে হবে, CSS এর যে প্রপার্টি, CSS টা লেখা কিভাবে, প্রপার্টি কোলন ভ্যালু সেমিকোলন। ক্লিয়ার? ক্লিয়ার? এভাবে আমি CSS লিখব। এখন আমরা একটু আজকে CSS সম্পর্কে আইডিয়া নেই। সাপোজ আমি S2A ট্যাগটা আছে, হ্যাঁ, এরকম তো আমাদের আউটপুটটা এরকম আসলো, রাইট? আমি এখন একটু ইনলাইন CSS করব, যেটা আমার ট্যাগের ভিতরে CSS। ওকে, সো আমি S2 কে দিলাম স্টাইল। CSS কে কি করব, আমি একটা ফন্ট সাইজকে আমি স্টাইল করব, সো আমাকে লিখতে হবে স্টাইল, এটা হচ্ছে CSS এর অ্যাট্রিবিউট। ক্লিয়ার? তারপরে আমার CSS টা কিভাবে লিখব, প্রপার্টি, রাইট? এখন আমি আমার S2 ট্যাগটাকে একটু কালার দিতে চাচ্ছি, সো আমার প্রপার্টি হচ্ছে কালার, আমার ভ্যালুটা কি, আমি রেড কালার দিতে যাচ্ছি। ক্লিয়ার? আমার এই ট্যাগটা কিন্তু চেঞ্জ হয়ে গেল,
মানে আমি একে কিন্তু একটু স্টাইল করলাম, প্রপার্টি বেলো, ক্লিয়ার, প্রপার্টি কোলন বেলো সেমিকোলন। এখন মনে করেন আমি এখানে আরেকটা ট্যাগ দিলাম, ইয়েস, আমি এখন এই ইনলাইন সিএসএস এ আমি কিন্তু এখানে আরো আমার সিএসএস অ্যাড করতে পারবো। সাপোজ আমি এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি, স্টুল ব্যাকগ্রাউন্ড কালার। সো আমি দিলাম ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ ব্লু, ওকে। আচ্ছা আমরা দেখি একটু। সো ব্লু হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু আর আমার কালারটা হচ্ছে রেড। আমি আবার কালারটা একটু চেঞ্জ করে দিই, এটা হচ্ছে আমি কি দিছি, একটা কালার কোড ইউজ করলাম, রাইট। কালার কোডটা আমি কি দিলাম, হ্যাশ এফ এফ এফ। এই কালার কোড দ্বারা এই কালার কোডটাকে সাদা কালার করলাম। সো কালার কোডটা আমি কোথায় পাবো? ফটোশপ ইউজ করি আমরা, সবাই হয়তো ইউজ করি না। ফটোশপ থেকে আমি কালার কোডটা পেতে পারি। এছাড়া আরো অনেক ওয়েবসাইট আছে, আপনি ওইখান থেকে কালার কোড পেতে পারেন। সো আমি একটু দেখি কোথা থেকে পাওয়া যায়। দেখো কালার, আমি কালারও নিতে পারবো কোথাও ফন্ট থেকে, ওটার জন্য টুলস আছে, সবগুলো আমরা দেখব, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কিন্তু আমি কালার পিকার হিসাবে এই কোডটা কিন্তু আমি দিলে এখানে যে কালারটা, এই কালারটা আমি নিতে পারবো, ওকে। এছাড়া আরো আছে W3 স্কুলে একটা আছে কালার পিকার। এখান থেকে আমি কালার চুজ করে কোডটা ওখানে নিয়ে বসাতে পারবো। আমার যে এক্সাক্ট কালারটা দরকার, হয়তো আমার এমন কালার দরকার হতে পারে রেড গ্রিন ব্লু 8GB কালার, মিক্স একটা কালার দরকার হতে পারে, গ্রেডিয়েন্ট কালার দরকার হতে পারে। আমি তো সব কোড মুখস্থ করবো না, আমি এখান থেকে আমার যে এক্সাক্ট কালারটা দরকার ওই কোডটা নিয়ে আমি বসাবো, ক্লিয়ার। সো এখানে আমি যে কোডটা লিখলাম S2 ট্যাগের ভিতরে আমি এই সিএসএসটা করলাম। এই সিএসএসটাকে কি বলে? ইনলাইন সিএসএস। এইভাবে তো আমরা একটা সিএসএস দেখলাম, রাইট। এখন আমরা আরেকটা সিএসএস দেখি কিভাবে লেখা যায়। আচ্ছা, গত ক্লাসে আমরা ফোল্ডার দেখছিলাম, ফোল্ডার কিভাবে ক্রিয়েট করে, রাইট। আজকে আমরা আরেকটু দেখব। একটা আমরা খুলছিলাম ইমেজের জন্য, আজকে আমরা সিএসএস এর জন্য একটা ফোল্ডার খুলবো, ওকে। সবাই কি আসছেন? সবাই আসলে একটা আমরা আজকে কুইজ খেলবো। আচ্ছা, ইনলাইন সিএসএস দেখলাম আমরা, রাইট। আমরা এরপর আর কয়টা সিএসএস দেখবো? ইন্টারনাল এন্ড এক্সটার্নাল সিএসএস।
আচ্ছা, আমরা এই ইনলাইন সিএসএসটা কি লিখলাম, একটা ওপেনিং ট্যাগের ভিতরে লিখলাম, রাইট? এখন এই ট্যাগটাই কিন্তু আবার আমার একটা ওপেনিং ট্যাগের অ্যাট্রিবিউট হিসেবে আমি ইনলাইন সিএসএসটা লিখলাম। এখন কিন্তু আমরা একটা ট্যাগ হিসেবেও সিএসএসটা লিখতে পারি। কিভাবে লিখি আমরা একটু দেখি। স্টাইল, রাইট? এখানে টাইপটা কি, টেক্সট সিএসএস। এই স্টাইল ট্যাগের ভিতরে আমি আবার সিএসএসটা লিখব। এখানে যে সিএসএসটা লিখব এটা হচ্ছে আমার ইন্টারনাল সিএসএস। সো আমি এখানে আবার আগের মতো সিএসএস লিখি। আচ্ছা, এখানে আমরা কি করলাম, একটা ওপেনিং ট্যাগ স্টার্ট করলাম, ওপেনিং ট্যাগের ক্লোজ করলাম। মাঝখানে আমরা যেভাবে ইনলাইন সিএসএস লিখি কাইন্ড অফ সেম, বাট এখানে আবার একটা h3 আমি কি চেঞ্জ করব, এই ট্যাগটাকে চেঞ্জ করব, রাইট? আমি এটাকে নিলাম, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করলাম। ক্লিয়ার? h3 চেঞ্জ হলো। ওকে, এখন আমি s2 চেঞ্জ করব, রাইট? সো s2 চেঞ্জ করলাম। হ্যাঁ, এখন কিন্তু আমি চাচ্ছি এটা চেঞ্জ হোক, কিন্তু এটা চেঞ্জ না হোক, বাট আমি s2 কে একটা কালার দেওয়াতে দুইটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল, রাইট? বাট আমি কিন্তু চাচ্ছি না এটা চেঞ্জ হোক। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এটাকে একটা ক্লাস ডিক্লেয়ার করতে হবে, যেন আমি এই ক্লাসটাকে ধরে আমি চেঞ্জ করতে পারি। ক্লিয়ার? আমি শুধু চাচ্ছি এরপরে যারা আছে তারা চেঞ্জ হোক, বাকিরা চেঞ্জ না হোক। সো আমি ওনার যে কিওয়ার্ডটা, ওই কিওয়ার্ডটাকে আমি চেঞ্জ করব। ক্লিয়ার? হ্যাঁ, এটা যেগুলো চেঞ্জ করা হয়েছে যে h2টা যেটা, এটা কেমন চেঞ্জ, কোনটা? মানে নিচের এটা কেমন চেঞ্জ? এটাই তো আমি বলতেছি, আমি চাচ্ছি শুধু s2 চেঞ্জ হোক, উপরেরটা, নিচেরটা ঠিক থাকুক, ওর প্রপার্টি নিয়ে থাকুক, বাট আমার দুইটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি এই জিনিসটা কিভাবে ডিফাইন করব, আমাকে নিশ্চয়ই এই s2 কে প্রথমটাকে একটা ক্লাস ডিক্লেয়ার করতে হবে, দেন এই ক্লাসটাকে আমাকে চেঞ্জ করতে হবে যেন আমার শুধু এটাই চেঞ্জ হোক, নিচেরটা না চেঞ্জ হোক, রাইট? দোনোটাই কি h1 ট্যাগ? দোনোটাই h2 ট্যাগ, এর জন্য আমি s2 কে চেঞ্জ করার কারণে দোনোটাই চেঞ্জ হয়ে গেল, বাট আমি চাচ্ছি শুধু উপরেরটা চেঞ্জ হোক। সো এটা আমি কিভাবে করব, আমরা এটা ছবি দিয়ে দেব, সমস্যা নেই, আর ভিডিওতে আছে, রাইট? সো আমি s2 কে একটা ক্লাস ডিক্লেয়ার করি। ওকে, সো আমি ক্লাস দিলাম হাইলাইট। ওকে, এটা আপনার যেখানে আপনি যে ক্লাসটা দিতে চান, আমরা এখানে যে স্পেসিফিক কিওয়ার্ড বললাম ওই অনুযায়ী আমি দিতে পারি। এটা এমন না যে HTML এ কোনো ক্লাস দিতে হবে, এই ক্লাসটা আমি আমার ইচ্ছা মতো দিতে পারি। ক্লিয়ার? ওকে, সো আমরা কি করলাম, হাইলাইট করলাম ক্লাসটাকে, s2 কে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম। সো আমি এখন কি করব, আমি কি চাচ্ছি, আমার এই জিনিসটা শুধু চেঞ্জ হোক, নিচেরটা ঠিক থাকুক। সো এটা ক্লাস কি, সো আমি হাইলাইট লিখি, বাট আপনি যখন ক্লাস লিখবেন তার আগে আপনাকে একটা ডট দিতে হবে। বুঝতে পারছেন? এখন কি আমার নিচেরটা ঠিক আছে না? আমার শুধু চেঞ্জ হয়েছে, আমি যেটা চাচ্ছি স্পেসিফিক ওইটাই শুধু চেঞ্জ হচ্ছে না। বুঝতে পারছেন? সো ইন্টারনাল সিএসএস এন্ড এক্সটার্নাল সিএসএস এবার বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, ইনলাইন সিএসএস এবং ইন্টারনাল সিএসএস। সো কোনটা ইনলাইন সিএসএস? যে চেঞ্জটা, যে সিএসএসটা আমি ট্যাগের ভিতরে করব ওটাই আমার ইনলাইন সিএসএস। আর ইন্টারনাল সিএসএসটা হচ্ছে আমি আমার index.html এর হেডার পার্টের ভিতরে যে সিএসএসটা করব, নতুন একটা স্টাইল ট্যাগ নিয়ে
ওটাই হচ্ছে আমার ইন্টারনাল সিএসএস। তো ইন্টারনাল সিএসএস আপনার শুধু হেডিং এ চেঞ্জ আসবে, হেডিং এ চেঞ্জ না, হেডিং ট্যাগের ভিতরে আমি একটা নতুন স্টাইল ট্যাগ নিয়ে, মানে স্যার শুধু এই ট্যাগটা হেড ট্যাগের, হ্যাঁ এটা হেড ট্যাগের ভিতরে দিতে হবে। আর ইন্টারনালটা হচ্ছে আমি একটা স্পেসিফিক লাইন চেঞ্জ চাচ্ছি, সো আমি ওই ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট ইউজ করে চেঞ্জ করব। এর আগে আমি যেটা করেছিলাম, আমি চাচ্ছিলাম যে আমার S4টা চেঞ্জ হোক, সেটা ইন্টারনাল সিএসএসটা কিভাবে করব একটু বলেন একজন। স্টাইল কালার হচ্ছে আমার প্রপার্টি, তারপর কোলন, আমার ভ্যালু কি হবে, যে কোনো একটা ভ্যালু বলেন, গ্রিন সেমিকোলন। ওকে, সো আমি একটু চেক করি, গ্রিন হলো। সো দিস ইজ মাই ইন্টারনাল সিএসএস, ইনলাইন সিএসএস, এন্ড দিস ইজ মাই ইন্টারনাল সিএসএস। ক্লিয়ার? ইনলাইন সিএসএস আমি কোথায় লিখবো, আমার ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট হিসেবে, আর ইন্টারনাল সিএসএস কোথায় লিখবো, হেডারের ভিতরে। এখন এবারে নরমালি সিএসএস লেখা হয় না, সিএসএস লেখা হয় এক্সটার্নাল সিএসএস হিসাবে, যেটা আমরা এর পরে দেখব স্ট্যান্ডার্ড রুল। বাট আমি কেন এটা দেখানো, আমরা কি অনলাইন মার্কেটপ্লেস থেকে কখনো মানে অনলাইন দারাজ অথবা আলি এক্সপ্রেস থেকে কেউ প্রোডাক্ট কিনছেন? সো মনে হয় না অনেক দিন পরে আপনার যে ইমেল যে প্রোডাক্টটা কিনছেন ওই ইমেলে একটা নতুন অ্যাড আসে যে নিউ প্রোডাক্ট লঞ্চ, সেটা কিভাবে করে? এটা ওরা একটা ওয়েব ডিজাইনার কাছ থেকে একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করে, ডিজাইনটা করে আপনাদের যে ইমেলগুলো ওদের সার্ভারে জমা, সবাই ইমেলে সেম টেমপ্লেটটা পাঠায়। এই ইমেল টেমপ্লেটটা ওয়ান পেজে আপনাকে ডিজাইন করতে হবে, তখন আপনাকে ইন্ডেক্সে সব সিএসএস লিখতে হবে, এবং তখন আপনি ইনলাইন সিএসএস অথবা ইন্টারনাল সিএসএস ইউজ করবেন। আমরা একটা ইমেল টেমপ্লেট দেখবো আমাদের কোর্সে কিভাবে ডিজাইন করতে হয়। ক্লিয়ার? এইটুকু শুধু ইমেল টেমপ্লেটের জন্য, শুধু ইমেল টেমপ্লেটে আপনি এই জিনিসটা পাবেন। নরমালি একটা ওয়েবসাইটে আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ করব, বাট ইমেল টেমপ্লেটে আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করব। ইন্টারনাল সিএসএস একটা ইনলাইনও হতে পারে, ইন্টারনাল হতে পারে। ক্লিয়ার? বাট স্ট্যান্ডার্ড রুলস অনুযায়ী সিএসএস গুলো এক্সটার্নাল হিসেবে লিখতে হবে। এটা একটা আপনার বেসিক কোশ্চেন, ইন্টারভিউ বোর্ডে আসতে পারে। ইমেল টেমপ্লেটে কি ইন্টারনাল অথবা ইনলাইন সিএসএস, আর এক্সটার্নাল আমরা নরমাল ওয়েবসাইটে ইউজ করব। ক্লিয়ার? তাহলে ইন্টারনালে যখন আমরা আরো কিছু দেব তখন কিভাবে, মানে হাইলাইটটা চেঞ্জ হয়ে আরেকটা আসবে? আমি লাইক প্যারাগ্রাফটা চেঞ্জ করতে চাচ্ছি। ওকে, হ্যাঁ আসবে। এখন আমি প্যারাগ্রাফে একটা ক্লাস দিলাম, নেম দিলাম সাপোজ প্যারা। ওকে, সো আমি ডট প্যারা, ঠিক আছে, দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, এক জায়গায় লিখতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, কালার হোয়াইট। ওকে, বুঝতে পারছেন? শুধু আমি পি ট্যাগটাকেই চেঞ্জ করতে চাচ্ছি। এখন এখানে একটা কোশ্চেন আছে, আমি যে ক্লাস দিব একটা ট্যাগের ভিতরে, ওই ক্লাসটা দেওয়ার আগেই আমাকে কিন্তু ডট দিতে হবে, বাট HTML এর যে নিজস্ব ট্যাগ আছে ওর আগে কিন্তু আমাকে ডট দিতে হবে না। আমি সাপোজ H5 চেঞ্জ করতে চাচ্ছি, আমি কিন্তু যখন CSS লিখব আমি কিন্তু ডট H5 লিখব না, আমি লিখব H5। কেন? এটা HTML এর নিজস্ব ট্যাগ, এটা কি আমি দিছি? ক্লাসটা আমি ডিফাইন করলাম, বাট H5 হচ্ছে HTML এর নিজস্ব ট্যাগ। ক্লিয়ার? সো আমি এটাকে যদি একটু চেঞ্জ করি, H5 এ আমি দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, কি দেওয়া যায়, হলো, ঠিক আছে? এবার সো বুঝতে পারছি কিভাবে আমি সিএসএসটা লিখবো। আমার সিএসএস এ আমি যদি কোনো একটা HTML ট্যাগকে ক্লাস দেই, আমার এই ক্লাসটা যদি HTML এর নিজস্ব না হয়, মানে আমার নিজের স্পেসিফিক ক্লাস হয়, ওইটা আগে আমি ডট লিখবো। ওকে, আর যদি এটা HTML এর ট্যাগ হয়, জাস্ট আমি ওই ট্যাগটাই দিয়ে সিএসএস করব। ওকে, এবং সিএসএস এর রুলস হচ্ছে প্রপার্টি কলম ভ্যালু সেমিকোলন। ক্লিয়ার? ভিডিও হচ্ছে, স্যার H5 এর ভিতরে আমরা যদি এটাকে যদি এটা
যেভাবে ইটালিক ইউজ করি আর কি, এটার ভিতরে যদি আমি আরেকটু ইয়ে করি, ডিজাইন করতে চাই, তখন কিভাবে করবো? আর দুইটা ট্যাগ একটু দেখাবেন সিএসএস। হ্যাঁ বলেন কি করতে চাচ্ছেন? ইটালিক ইউজ করবো, মানে একটু বাঁকা। গুড কোশ্চেন। এই লাইনটাকে আমরা ইটালিক করতে যাচ্ছি, রাইট? জি, H5। আমি এর ভিতরে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করি, এটাকে বলা হয় স্প্যান ট্যাগ। আচ্ছা, দিলাম, ওকে। আচ্ছা, স্প্যান ট্যাগ ইউজ করে করতে পারবেন। আপনি তো ইটালিক করতে যাচ্ছেন, রাইট? জি। ইটালিকের ট্যাগ কি? দিলাম, চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছেন? এই কাজটা H5 এ করা যাবে না। হ্যাঁ, এই কাজটা কি স্যার মানে যদি সিএসএস এর কোনো কোড আছে মানে উপরে H5 এ দিতে করা যায়। হ্যাঁ, এখানে আরেকটা কাজ করতে পারেন। সাপোজ আপনি বললেন যে আমি এই ইজ লেখাটা আমি একটু অন্য কালার চাচ্ছি, পুরা লেখাটার মাঝখানে শুধু আমি ইজ লেখাটাই অন্য কালার চাচ্ছি, তখন আপনি স্প্যান ট্যাগ ইউজ করবেন। স্পেসিফিক আমি এই কালার, এই ট্যাগ, এই লাইনটাকে আমি অন্যরকম চাচ্ছি, রাইট? সো আমি কেটে দিলাম, স্প্যান নিলাম, ওকে। ইজ দিলাম, স্টাইল দিলাম, প্রপার্টি ভ্যালু কি হবে? আমি কি কালার চাচ্ছি? গ্রিন। গ্রিন, রাইট? গ্রিন হচ্ছে, বোঝা যায়? সো আমি একটা পুরো লাইনে আমি কি করলাম, আমি ফার্স্ট একটা H5 ট্যাগ নিলাম, এর ভিতরে আমি একটা আই ট্যাগ নিলাম ইটালিক করার জন্য, তার ভিতরে এই স্পেসিফিক লাইনটাকে, ওয়ার্ডটাকে চেঞ্জ করার জন্য আমি একটা স্প্যান ট্যাগ ইউজ করলাম। যদি স্যার এটা শুধু সোজা রাখা যায়, শুধু যদি চাই এটা ইটালি করব না, বাকিটা ইটালি করব, শুধু এটাই করব। তাহলে স্প্যান ট্যাগ এটা শুধু, তাহলে তো ইজি। আমি এখন একটাকে পুরোটার ভিতরে ইটালিক দিয়েছি, তাহলে ইজের আগে পরে ইটালিক ট্যাগটা হবে। না না, শুধু ইজ নরমাল হবে, বাকিটা এটা নরমালি থাকবে। ইজটা নরমালি থাকবে। নরমালি। তাহলে দিস ইজ হেডিং ট্যাগ। সো এটা কিন্তু আপনার পুরো লাইনের বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ। আপনি কিন্তু একটা ট্যাগের পুরো লাইনের বাইরে চলে যাচ্ছেন, শুধু একটা ওয়ার্ড চাচ্ছেন, আপনি কিন্তু আই ট্যাগটা পুরো লাইনে দিলেন, তো এটার উপর আবার আরেকটা আই ট্যাগ দিতে চাচ্ছেন, তাহলে কিন্তু হবে না। না না, এটা আইটেক চেঞ্জ না, এটা মানে নরমাল থাকতো, মানে এটা তো ইটালিক আছে, হ্যাঁ, এই আই ট্যাগ ইউজ করার পর, কিন্তু যদি চাই যে ইজটা ইটালিক হবে না, নরমাল। ইজটা নরমাল হবে, এটা ইটালিক হবে না, এটা হবে না, কারণ আপনি অলরেডি পুরো লাইনের ভিতরে ইটালিক ট্যাগ দিয়ে দিয়েছেন, বুঝতে পারছেন? আপনি কিন্তু সাপোজ আপনি চাচ্ছেন পরের লাইনটা বা এই ট্যাগ লাইনটা আপনি ঠিক রাখতে চাচ্ছেন, হেডিংটা দিস ইজ হেডিং পর্যন্ত ইটালিক চাচ্ছেন, হেডিং পর্যন্ত আপনার হেডিং এ কিন্তু আপনাকে ক্লোজ করে দিতে হবে। তাহলে কি স্যার মানে ইটালিকটা কি স্যার মানে হ্যাঁ, আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি ইটালিকটাকে ঠিক রাখতে চাচ্ছেন, হেডিংটাকে মানে দিস ইজ হেডিং এর মধ্যে শুধু ইটালিকটাকে ইজটাকে ঠিক রাখতে চাচ্ছেন, দিস ইজও ইটালিক করতে যাচ্ছেন, হেডিংও ক্লোজ করে দেন, ইজের আগে ইটালিকটা একটা ক্লোজ করে দেন, আবার ওপেন করেন ট্যাগ, আবার ক্লোজ। সো আমরা দেখি একটু। দুইবার। দুইবার হ্যাঁ, আমি ইজটাকে ঠিক রাখতে যাচ্ছি, রাইট? সো আমি দিসটাকে ক্লোজ করে দিই, ইটালিক ক্লোজ করলাম, আর এখানে একটা ক্লোজিং ট্যাগ আছে, তার মানে আমার একটা ওপেন ট্যাগ অন করতে হবে। ঠিক আছে, এবার হয়েছে, ইজটা কিন্তু ঠিক আছে। এবার হয়েছে, কিন্তু ভাইয়া ওনার কথা ছিল এরকম মনে হয় যে যদি কোনো লেখা ইতালিক হয় সেটাকে আমি সোজা কিভাবে বলবো? ট্যাগ উঠিয়ে দেবেন। হ্যাঁ, আছেই ইতালিক, মানে নরমালি প্যারাটাই ইতালিক আছে। আপনি তো কোড করবেন, আপনি কি ছবি দিবেন, লিখবেন তো আপনি, কোন লেখা ইটালিক কিভাবে থাকবে? আমি তো টেক্সট দিব, রাইট? আপনি সাপোজ আমি এখান থেকে লরেন ওয়েবসাইট থেকে নিলাম, হ্যাঁ, এটা যেভাবে থাক আমি তো আমার লেখাটাই দিব, দেন এটাকে আমি স্টাইল করব, অটো স্টাইল লেখা তো আমি নিব না, রাইট? না, আসবেও না, এটা বুঝতে পারছেন? আপনি যেটা বলতেছেন এটা ফটোশপ হয়ে গেল, যে একটা লেখা ইটালিক আছে এটাকে আমি ঠিক করব, ওটাকে এডিট করতে হবে তাহলে আবার, বুঝতে পারছেন? আচ্ছা,
এই জিনিসটাকে একটু হিজিবিজি মনে হচ্ছে না? একটু ভিতরে গ্যাপ হলে অনেক ভালো হতো মনে হচ্ছে, রাইট? সো এই জিনিসটা আমরা একটু দেখি। পি এর ক্লাস কি হচ্ছে? প্যারা। সো এখানে আমি প্যাডিং দিলাম। প্যাডিং কি মার্জিন কি আমি বলবো, 10 পিক্সেল প্যাডিং দিলাম। এখন একটু ভালো দেখাচ্ছে না? হ্যাঁ, উপর থেকে একটু সরে গেল, নিচ থেকে একটু সরে গেল, ডান থেকে একটু সরে গেল, বাম থেকে একটু সরে গেল, রাইট? সো এই জিনিসটা কিভাবে করে আমরা একটু দেখি। এই যে ইন্সপেক্ট এলিমেন্ট আমি গত ক্লাসে একটু দেখাইছিলাম, আমরা এখন এখানে কাজ করব, লাইভ আমরা চেঞ্জ দেখব। ক্লিয়ার? যে এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার? ঠিক আছে। তারপরে সাপোজ প্যাডিং আমি 10 পিক্সেল, প্যাডিংটা হয় কিভাবে? চারপাশ থেকে আপনাকে আমি প্যাডিং দিলাম। আমার 10 পিক্সেল হচ্ছে, আমি উপর থেকে 10 পিক্সেল, এখান থেকে 10 পিক্সেল, এখান থেকে 10 পিক্সেল, এখান থেকে 10 পিক্সেল প্যাডিং দিলাম। এখন আপনি বলতে পারেন ভাইয়া আমি উপরে আর নিচে দিব, বাইরে ডানে বামে দিব না, কিভাবে দিব? সো দেখি, আমি কোথায় প্যাডিং দিব? উপরে আর নিচে। সো প্রথমে 10 পিক্সেল, তারপরে 0 পিক্সেল। উপরে আর নিচে প্যাডিং হয়েছে, ডানে বামে হয়েছে? সো এই প্যাডিংটা কি? প্রথমটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন, পরেরটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট। সো আমি বললাম যে ভাই আমি উপরে দিব, ডানে বামে দিব, উপরে নিচে দিব না। সো এটাকে এবার আমি কিভাবে চেঞ্জ করব? 0 পিক্সেল, আর ওটা হবে 10 পিক্সেল। প্যাডিংটাকে এখন আমি ভাই চারদিকে প্যাডিং দিতে চাই আমার স্পেসিফিক রুল অনুযায়ী। সো কিভাবে দিব দেখি। উপরে দিলাম 10 পিক্সেল, 5 পিক্সেল, সো এখানে কি হয়েছে বলেন তো? পাঁচটা কি উপরে? হ্যাঁ, তারপরটা না, নিচে হয় নাই। রাইট। এভাবে ঘড়ির কাঁটা কিভাবে ঘুরে? এভাবে যায় না? টপ, এটা কি রাইট, এটা উপরে আমি কত দিলাম? 10 পিক্সেল। এখানে কত দিলাম? 5 পিক্সেল। এখানে কিন্তু অনেক কম হয়েছে না? তারপরে এখানে 20 পিক্সেল, এখান থেকে 20 পিক্সেল, আর এখানে 30 পিক্সেল। ক্লিয়ার? এবার চারপাশে কিভাবে প্যাডিং দিব? মার্জিন সম্পর্কে কারো আইডিয়া আছে? আচ্ছা, আমরা আর একটু দেখি। এই জিনিসগুলো কিন্তু কনফিউজড হবেন না প্যাডিং অ্যান্ড মার্জিন নিয়ে, ওকে? এখন আমি যে কোডটা লিখলাম, আমি যদি এটা সেভ না করি, সেভ না করে আমি যদি রিলোড দেই চলে যাবে। কিভাবে সেভ করবো? এখান থেকে আমি কপি করলাম, এখানে যাব, পুরো কোডটা এখানে আবার দিব, ওকে? ক্লিয়ার? আমরা একটা ইমেজ নিয়ে আসি। ইমেজটা কোথায় আছে? ইমেজ ফোল্ডারের ভিতরে, রাইট? সাথে আমরা আরেকটা কি ইউজ করব? ওকে,
আচ্ছা, সো এখানে একটা ইমেজ আর একটা কন্টেন্ট আছে। তা আমরা এবার দেখব মার্জিন আর প্যাডিং এর মধ্যে ডিফারেন্সটা কি। প্যাডিং হচ্ছে আমি এটা আমার একটা ফুল কন্টেন্ট না, এখানে আমি যেখানে প্যাডিং দিই ওরা কি করে ভিতর থেকে জায়গা ছাড়ে, ও কি করলো উপর থেকে নিচে জায়গা ছাড়লো, নিচ থেকে উপরে জায়গা ছাড়লো, উপর থেকে নিচে, ডান থেকে বামে, বাম থেকে ডানে। আর মার্জিন হচ্ছে সেকশনের বাইরে থেকে, মানে আমি একটা জায়গায় দাঁড়ায় আছি, আমি যখন আমাকে মার্জিন 10 পিক্সেল দিব আমি সহ সরে যাব। আর প্যাডিং হচ্ছে 10 পিক্সেল মানে আমি জায়গা ভিতর থেকে জায়গা দেব। বুঝতে পারছেন? মার্জিন হচ্ছে পুরো সেকশন সহ সে সরে যাবে, প্যাডিং হচ্ছে ভিতর থেকে জায়গা নেবে। আমি যদি এটাকে মার্জিন দিতাম কি করতো, 10 পিক্সেল দিলে ও এই সেকশন থেকে 10 পিক্সেল নিচে চলে আসতো। বাট আমি প্যাডিং দেওয়াতে ও সেকশনের ভিতরে আছে, বাট সেকশনের ভিতর থেকে জায়গা নিচ্ছে। বুঝতে পারছেন? মার্জিন হচ্ছে আরেকজনকে সরায় দেব, প্যাডিং হচ্ছে আমি আমার নিজের জায়গা থেকে জায়গা দেব চারপাশে। ক্লিয়ার? স্যার এটা আমরা একটু লাইভ দেখি। আমি এই সেকশন থেকে এই সেকশনে মার্জিন কত দিলাম, বটম, এটা কি করলো মার্জিন সহ সে জায়গা নিয়ে নিল, রাইট? আচ্ছা, আমরা এখন একটা মোটামুটি এখন কি একটু সিএসএস আইডিয়া হচ্ছে? হ্যাঁ, একটু সিএসএস সম্পর্কে সবার একটা আইডিয়া হয়েছে না? এখন আমরা এই HTML CSS দিয়ে একটা প্রজেক্ট করি, কি বলেন? হ্যাঁ, করা যায়? ফার্স্ট ক্লাসটা দেখছেন? ফার্স্ট ক্লাসটাকে দেখেছি কিছুটা। করছেন? হ্যাঁ স্যার। আমরা আজকে একটু CSS দেখলাম না, আমরা একটা CV বানাইছি না, শুধু ট্যাগ HTML ট্যাগ ইউজ করি। এখন কি ওইখানে আমরা CSS ইউজ করে একটা আরটু ক্যাচি একটা CV হতে পারে আমাদের? অনেক CSS এর অনেক অ্যাট্রিবিউট ট্যাগ, অনেক প্রপার্টি আমরা যত প্রজেক্ট করব জানবো, টেক্সট অ্যালাইন, মার্জিন, প্যাডিং, বাট এগুলো আমরা আস্তে আস্তে করতে করতে যাবো। আজকে যতটুকুই জানলেন এগুলো ইউজ করে একটা আপনার যে এক্সিস্টিং CVটা ওটাকে এবার CSS স্টাইল করবেন। ওকে, এই অ্যাসাইনমেন্টে আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট আমাদের ক্লিয়ার? আমরা এবার এক্সটার্নাল CSS নিয়ে কাজ করব। ওকে, আচ্ছা এখানে কি দেখা যাচ্ছে? হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু ওয়ার্ল্ড। ওকে, তুমি কি প্রপারলি দেখতে পাচ্ছেন? আচ্ছা এখন দেখি, হ্যাঁ উপর থেকে একটু জায়গা ছাড়ছে না? হ্যাঁ, তারপর ডান থেকেও কিন্তু একটু জায়গা ছাড়ছে, এটা কি দেখা যায়? এই পাশ থেকেও একটু জায়গা। কিন্তু আমি যখন একটা প্রজেক্ট করব আমি তো চাইবো অবশ্যই সেই জিনিসটা যেন আমার মতো হয়, সে যেন ডিফল্ট প্যাডিং মার্জিন না নেয় একটা HTML ট্যাগ, রাইট? আমি চাই প্রজেক্টটা, আমি যে প্রজেক্টটা করব প্রজেক্টটা তো আমাকে একটা PHP ফাইল দিবে, সো ওইখানে তো আমি ডিফল্ট মার্জিন প্যাডিং নিয়ে কাজ করতে পারবো না। আমি চাইবো যেন সবচেয়ে আমি যে CSS দিব ওটাই যেন সে নেয়, রাইট? তো এর জন্য আমাকে কি করতে হবে? মার্জিন প্যাডিং 0 করে দিতে হবে। ক্লিয়ার? সেটা আমরা কিভাবে করব ফুল বডিতে একটু দেখি। আচ্ছা এখন দেখেন
আমার এখানে কি S2 P এই দুটাকে আমাকে কি করতে হবে, মার্জিন প্যাডিং 0 করতে হবে, রাইট? S2 তারপরে P, আচ্ছা এখানে একটা যে জিনিসটাই তো বলি নাই, আমরা কি সিএসএস লিংক করছি? না। একটু আগে আমরা কি করছি, ইনলাইন এবং ইন্টারনাল সিএসএস এ কাজ করছি। সো আমাদের এখন কি আমরা এক্সটার্নাল সিএসএস নিয়ে কাজ করব না? সো সিএসএস ফাইলটাকে আমাদেরকে লিংক করতে হবে না? লিংক রিলেশন স্টাইল শিট, টাইপ কি টেক্সট সিএসএস, হাইপার রেফারেন্স আমি আমার সিএসএসটাকে লিংক করব যেভাবে আমি ইমেজে করলাম সোর্স দিয়ে। সো ইমেজ সিএসএসটা কোথায় আছে? সিএসএস ফোল্ডারে কি নামে আছে? এটা যে style.css এ অলওয়েজ হবে এমন না, এটা এমন হতে পারে contact.css। আপনি একটা কন্টাক্ট, একটা ওয়েবসাইটে 5টা পেজ থাকতে পারে, অ্যাবাউট আস পেজ থাকতে পারে, কন্টাক্ট আস পেজ থাকতে পারে, টেস্টিমোনিয়াল পেজ থাকতে পারে। প্রত্যেকটা পেজের সিএসএস আলাদা আলাদা করে আমাকে বানাতে হতে পারে। সো আমি সিএসএসটা শুধু style.css এ হবে এমন না, রাইট? বাট আমি অলওয়েজ ফলো করবো স্ট্যান্ডার্ড রুল। আমি এখানে তো যদি লিখি আমার নাম .css তাহলে কি হবে? হবে, কাজ করবে, বাট এটা কি স্ট্যান্ডার্ড হলো? আমি অবশ্যই এটা যেন একটা যেন বোঝা যায় যে এটা এই কাজে ইউজ করা হয়েছে। আমি আগেও বললাম, যদি আমরা কখনো আমাদের ওয়েবসাইটটাকে থিম ফরেস্টে অ্যাপ্রুভ করাতে চাই, আমাদের কিন্তু কিছু থিম ফরেস্টের রুল ফলো করতে হবে। ওকে, আচ্ছা আমরা এখন কি একবারে মার্জিন প্যাডিং 0 হলো না? আমি কিন্তু মার্জিন প্যাডিং দুইটাই কিন্তু এখন কি করলাম, 0 করলাম। এখন আমার প্রত্যেকটা ট্যাগের জন্য S2P তারপর হচ্ছে S3 S5 S6 এরকম লিখতে গেলে অনেক অনেক বেশি কোড লেখা হচ্ছে না? ফুল বডি যত কোড আছে, যত অ্যাট্রিবিউট সবগুলো আমাকে লিখতে হবে। সেটা একটা স্ট্যান্ডার্ড ফলো হচ্ছে, জাস্ট স্টার, সব ফুল বডি আমার মার্জিন প্যাডিং পেয়ে গেল। বুঝতে পারছেন? আমাকে কিন্তু আর প্রত্যেকটা ট্যাগ ধরে ধরে লিখতে হবে না। আমি স্টার দিয়ে ফুল বডিকে মার্জিন প্যাডিং 0 করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা আমরা একটু আগে একটা কুইজ খেলছিলাম না, যে একজন কিওয়ার্ড বলবে ওর সাথে 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 আরেকজন বলবে, শেষ পর্যন্ত গেলাম। এটা নিয়ে আমরা এখন মূলত কাজ করব, রাইট? আপনি তো মিস করছেন, ওনাকে কি বলাবো সবাইটা? HTML CSS এ আগে কি করতো, আজ থেকে যখন আরো 7-8 বছর ছিল, ওরা যখন এরকম সেকশন ডিভাইড করার জন্য টেবিল ট্যাগটা ইউজ করতো। এটা খুব অনেক আগে ইউজ করতো। বাট এই রেভলিউশনটা হয় যখন ডিভ আসে। ডিভ মানে হচ্ছে ডিভিশন। ডিভিশনটা আসার পরে মোটামুটি ওয়েবসাইটের একটা রেভলিউশন হয়। ওয়েবসাইটটা এখন রেসপন্সিভ করা খুব ইজি হয়ে যায়। মোটামুটি আমার এত ট্যাগও মনে রাখতে হয় না। আমি একটা ডিভ ধরে ক্লাস ধরে আমি আমার ইচ্ছা মতো কাজ করতে পারি। সাপোজ ওনাকে যদি আমি একটা ডিভ ধরে ক্লাস ধরে ওনাকে স্টাইল করি, বাকি সবাই চেঞ্জ হয়ে যাবে, রাইট? বা ওনার থেকে যদি আমি ডিভ ধরে ক্লাস করি, এরা সবাই চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? এই পুরো লেখাটাকে আমি একটা ডিপ ধরতে চাচ্ছি, রাইট? সো আমি কি করব,
ডিপ দিলাম, ওকে, পুরোটা দিলাম। ডিপ থেকে আমি এবার একটা ক্লাস ডিক্লেয়ার করলাম। আমরা অলরেডি দেখলাম ট্যাগের ভিতরে কিভাবে ক্লাস ডিক্লেয়ার করতে হয়। এবার আমরা দেখব কিভাবে ডিপের ভিতরে ক্লাস ডিক্লেয়ার করতে হয়, ওকে। সো ক্লাস দিলাম, সাপোজ কি ক্লাস দেওয়া যায় বলেন? টপ দিলাম, ওকে। এখন আমি এই সেকশনটাকে যদি আমি পুরাটাকে যদি আমি সিএসএস দিতে যাই, আমি স্টাইল শটে কি লিখবো? স্টাইল শিটে ডট ক্লাসের নাম কি? টপ। আমি কি টপটাকে এখন ইনস্টল করছি? করিনি। আমি যে ক্লাসটা নিলাম, ক্লাসটা আসছে, রাইট? আমার HTML কোড এখানে, আমার স্টাইল শিটে যে ক্লাসগুলো আমি দিলাম এটা এখানে। এখন আমি এই টপকে যেভাবে সিএসএস করব পুরোটাই ওই সিএসএসটা নেবে, ওকে। সো আমি একটু নিলাম, সাপোজ রেড, এটা কি দিলাম? টেক্সট অ্যালাইন সেন্টার। আমার জন্য এটা সেন্টারে থাকে, উপরের যে ট্যাগটা এটা যেন সেন্টার, এবং ডান পাশ থেকে বাম পাশ থেকে যেন এগুলো সেন্টারে চলে আসে, রাইট? বুঝতে পারছেন জিনিসটা? এখানে আর একটা জিনিস আমরা দেখতে পাই, এই ডিবে সাপোজ আমরা অনেক ওয়েবসাইটে দেখি না যে এই পাশ থেকে একটু ছেড়ে তারপর আবার এই পাশ থেকে একটু ছেড়ে মাঝখান থেকে এখান থেকে শুরু হয়, পুরো একটা ওয়েবসাইট এরকম দেখি না? আচ্ছা দেখি আমরা একটু। এই ওয়েবসাইটটা দেখেন, এখান থেকে শুরু হলো, হ্যাঁ, পুরো লাইন মেনটেন করছে। কোনোটা ফুল উইড নিল, বাকিগুলো হেডার এন্ড ফুটার ছাড়া বাকিগুলো কিন্তু একটা ডান পাশ থেকে বাম পাশ থেকে জায়গা ছেড়ে কাজ করলো, রাইট? সো এই জিনিসটা কিভাবে করব? আমি ধরলাম উইড দিলাম 80%, আমি যত কমাবো এটা কমে যাবে, রাইট? আমার কিন্তু এখন উইডটা হচ্ছে জাস্ট 35%, আর আমি তো চাচ্ছি দুই পাশ থেকে জায়গা ছেড়ে আসো, রাইট? আমি কিন্তু এটা চাচ্ছি। সো এই জিনিসটা কিভাবে করব? সাপোজ আমি মার্জিন দিলাম, উপর থেকে নিচ থেকে দিলাম 10 পিক্সেল, আর ডান বাম পাশ থেকে দিলাম 100 পিক্সেল। আমি কিন্তু তারপরে জিনিসটাকে ডান বাম থেকে সেম ভাবে মাঝখানে আসতে পারছি না, রাইট? আমি উইড আর একটু বাড়াই, তারপরে কিন্তু আমি এক্সাক্ট ডান বামে কি আসছে, এক্সাক্ট কি আসছে? এই জিনিসটাকে করার জন্য আপনি এখানে একটা ভ্যালু ইউজ করতে পারেন, এটাকে বলা হয় অটো। এখন ঠিক আছে না? দুই পাশ থেকে জায়গা ছাড়ছে না? এই কন্টেইনারের এই জিনিসটাকে, ডিবের ভিতরে যে কন্টেইনার, এতক্ষণ আমরা যেটা করলাম এটাকে বলা হয় কন্টেইনার। ডান বাম থেকে সমানভাবে জায়গা ছেড়ে আসার জন্য এটা করা হয়। একটা ওয়েবসাইট যখন আপনি ডিজাইন করবেন, দেখবেন উপরে হেডার পার্টটা ফুল থাকবে, ফুটার পার্টটা ফুল থাকবে, মাঝখানে যে বডি অংশটা ডান থেকে একটু জায়গা বাম থেকে একটু জায়গা ছেড়ে আসে। এখন আপনি তো জানেন না ডান পাশে কত পিক্সেল ছাড়তে হবে, বাম পাশে কত পিক্সেল ছাড়তে হবে, তখন এই ভ্যালুটা ইউজ করা হয় অটো, যেন দুই পাশ থেকে যতটুকু জায়গা যাবে দুইভাবে ডিভাইড হয়ে যেন জায়গা ছেড়ে তারা আসে। ক্লিয়ার?
এই জায়গাটাকে কিন্তু আমরা নাম দিচ্ছি এখানে জাস্ট বোঝার জন্য, বাট এটাকে নর্মালি আপনার যখন ওয়েবসাইট ডিজাইন করবেন কি বলা হয়, কন্টেইনার। ক্লিয়ার? আমি এখানে আমার আবার ক্লাসটা চেঞ্জ করে কি দিতে হবে, আমি কিন্তু সেভ করিনি, মনে আসছে? সেভ না করলে কি হবে, চলে যাবে। আমার কিন্তু এটাকে আবার সেভ করতে হবে। আমি কি করছিলাম, উইথ দিছিলাম, একটা উইথ দিছিলাম সাপোজ 800 পিক্সেল, আর মার্জিন দিছিলাম কত, দুই পাশ থেকে ছাড়ার জন্য ভ্যালুটা কি ছিল, অটো। এখানে 10 পিক্সেল উপর থেকে নিচে আপনার অনুযায়ী যতটুকু ছাড়ে, এটা 10 পিক্সেল হতে পারে বা যে কোনো, বা ডান বাম পাশে সমানভাবে ছাড়ার জন্য কোন ভ্যালুটা ইউজ করছি, অটো। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছেন? বলতে পারবেন কন্টেনারের এক্সাক্ট ভ্যালুটা কত এখন স্ট্যান্ডার্ড ভ্যালু ওয়েবসাইটে? এটা হচ্ছে 1140 পিক্সেল। ঠিক আছে, আমরা কন্টেনার যখন রেসপন্সিভ ওয়েবসাইটে কাজ করব, আমরা কন্টেনার কত নিব, পিক্সেল। বুট স্টেপের সময় এটা লাগবে না। এই জিনিসগুলো কিন্তু মাঝে মাঝে আমি দুই একটা কোশ্চেন অ্যানসার দিব, এগুলো কিন্তু একটু লিখে রাখবেন। বললাম যে বাইরেতে কাজে লাগবে। ওকে, এটা কিসের পিক্সেল? স্ট্যান্ডার্ড ওয়েবসাইট। এটা স্ট্যান্ডার্ড ওয়েবসাইটে কন্টেনার কত ওয়েট হয়। আচ্ছা, সো মোটামুটি কি সিএসএস সম্পর্কে আমরা জানতে পারলাম। সো আমরা আজকে একটা কাজ করি, হ্যাঁ, আমাদের কোর্স কারিকুলামে আছে মনে করেন আজকে এইচটিএমএল লেআউট বা একটা ওয়েবসাইটের লেআউট কিভাবে দেখাতে হয় বা সামনের ক্লাসে, বাট আমি আগে বলছি আমি একটু প্রথম 2-3টা ক্লাস একটু বেসিক নিয়ে কাজ করি। বেসিকটা ক্লিয়ার হবে, আমাদের বেসিক ক্লিয়ার থাকে আমি কিন্তু ইজিলি প্রজেক্ট করতে পারি। বাট আমি যদি 10টা প্রজেক্ট করি বাট বেসিক ক্লিয়ার না থাকে আমার কিন্তু ইন্ডাস্ট্রি কোনো লাভ হবে না। আমি দুইটাই প্রজেক্ট করি বাট আমার বেসিক জন্য রাইট। ওকে, আমরা একটা কাজ আজকে একটা ছোট প্রজেক্ট করব। ওকে, কমায় দেবো না বাড়ায় দেবো, আপনারা কি বুঝতে পারতেছেন? খুব ফাস্ট না স্লো? অনেক ফাস্ট, হ্যাঁ। আচ্ছা, গতকালকে প্রজেক্টটা অ্যাসাইনমেন্টটা করছিলেন, বাসায় একটু কাজ করছিলেন আপনি, এই জন্য আপনাকে ফাস্ট মনে হচ্ছে। আমি আগে বলছি আপনি যদি প্রত্যেক ক্লাসের পর বাসায় গিয়ে আবার না দেখেন, প্র্যাকটিস না করেন, আপনি কিন্তু পরে বুঝবেন না পরের দিন কি পড়াচ্ছেন। আমি কিন্তু HTML থেকে CSS এ গেছি, আমি কিন্তু CSS এ যাই। আপনি যে HTML-টা কনসেপ্ট ক্লিয়ার থাকতো, আপনি বুঝতেন ট্যাগ কি, অ্যাট্রিবিউট কি। ট্যাগ অ্যাট্রিবিউটের ভিতরে কিন্তু আমি কাজগুলো করি। বাকি সবার কি অবস্থা? ফাস্ট মনে হচ্ছে অনেক? আজকে একটু ফাস্ট, একটু ফাস্ট মনে হচ্ছে, সমস্যা নাই। এটা আজকে দুইটা ক্লাস পরে নেক্সট ক্লাসটা হবে আমাদের প্রবলেম সলিউশন, কারণ আপনাদের নেক্সট ক্লাসে দুটো প্রজেক্ট থাকবে অ্যাসাইনমেন্ট। একটা হচ্ছে সিভিটাকে সিএসএস দিয়ে করা, আজকের ক্লাসে আমি যা দেখবো সেম এটাই অ্যাসাইনমেন্ট থাকবে। ঠিক আছে, এ পর্যন্ত যা গেল সিএসএস এ কোনো কোশ্চেন আছে আপনার? ওই লিংকের ব্যাপারটা ওই লিংক বলে দেন এটা সিএসএস লিংক আমরা ইমেজে কাউকে লিংক করছিলাম, মনে আছে? ইমেজটা কিভাবে লিংক করছিলাম, যে ফোল্ডারে থাকবে ওই ফোল্ডারটা থাকবে ফার্স্টে স্ল্যাশ দিয়ে ইমেজের নামটা থাকবে। স্যার অল্টারনেটিভ কোর্স এটা ইংলিশটা কি এটা একটু ক্লিয়ার করে দিন। অল্টারটা ইউজ করে আপনার এসইও নাম শুনছেন কেউ? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
এই অল্টারটা মেইনলি ইউজ করে আমি দুইবার বলছিলাম, একটা হচ্ছে আপনার সাপোজ সার্ভার জন্য লোড নিতে দেরি করে অনেক ই-কমার্স সাইটে, তখন ইমেজটা অনেক সময় কারাপ্টেড হয়ে যায় বা ইমেজটা শো করে না, তখন জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলা হয় যে এটা হচ্ছে একটা গরিব প্রোডাক্ট, ওয়াচ বা ইনামি কিছু একটা দিয়ে বোঝানো হয়, এখানে একটা ছবি আছে। আর যারা এসইওর কাজ করে তারা মেইনলি এই অল্টার ট্যাগটা নিয়ে কাজ করে। অল্টার ট্যাগে আপনার এই ইমেজটার নাম যে ওয়াচ, এটা ওরা এসইও করতে কাজে লাগে। তাহলে আমি যদি ফর এক্সাম্পল যদি কোনো সিএসএস লিখতে চাই, এখন আমি এই অল্টার লিখে ওই ইমেজটা কি নাম দেবো? অল্টার তো আপনার সিএসএস আছে, আপনার এসটিএমএল ট্যাগের ভিতরে থাকে। অল্টারে আপনি নাম দিতে পারেন আপনার ইমেজটা যেটা, আমি কাউকে ফ্লাওয়ার লিখছিলাম কেন, ইমেজটা ছিল ফ্লাওয়ার, রাইট? আজকে একটা আমার লগইন অ্যাভাটার ছিল, তো লিখছি লগইন অ্যাভাটার ছিল। মানে ইমেজটা যে টাইপের হবে ওই টাইপটার নাম, ইমেজটার নাম আপনি দিয়েছেন, এটা কিন্তু আপনার এসটিএমএল ওয়েবসাইটে কোনো ফাংশনালিটিতে কাজ করবে না, আপনি অল্টার ট্যাগ না দিলেও হবে। বাট এটা কেন, আমি একটা স্ট্যান্ডার্ড রুল ফলো করলাম, আমি যে ওয়েবসাইটটা ডিজাইন করে ক্লায়েন্টকে দিব, ক্লায়েন্ট তো এই ওয়েবসাইটটা এসইও করবে, রাইট? সে যে এসইও করবে সেই জন্য তার জন্য ইজি হয়, বুঝতে পারছেন? তাহলে ইমেজটা যে যে জিনিসের ইমেজ সেটার একটা নাম, হ্যাঁ, ইমেজের নামটা সাপোজ আপনি ইমেজের নাম দিলেন লোগো, অল্টার থেকে লিখলেন লোগো, আচ্ছা, রাইট? ইমেজের নাম ছিল ফ্লাওয়ার, অল্টার থেকে আমি কি লিখছিলাম কালকে, ফ্লাওয়ার। ক্লিয়ার? আর কোশ্চেন? সিএসএস বুঝতে পারতেছেন? জাস্ট এই জিনিসটা একটু মনে রাখবেন, ঠিক আছে? আর পিছনে বেশি ফাস্ট মনে হচ্ছে? না একটু লেট হয়ে গেছে তো, সো ক্যাচ করতে ডিফারেন্ট। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ফার্স্ট কথা যেমন আমরা এইচটিএমএল যেমন একটা বেসিক স্ট্রাকচার নিয়ে আমরা শুধু ক্লিয়ার করছি, তো আজকে ক্লাসে আগে পড়ি শুধু সিএসএস এর স্ট্রাকচার একটু। হ্যাঁ, সিএসএস কিন্তু আমরা বেসিক থেকে শুরু করছি। আমরা সিএসএস কয় টাইপ দেখছি আজকে বলেন তো একজন? স্যার সিএসএস কয় টাইপ সিএসএস দেখছি? ইন্টারনাল এক্সটার্নাল। আমরা জাস্ট সিএসএস এর টাইপগুলো দেখলাম, আমরা কিন্তু এখনো সিএসএস নিয়ে কাজ করিনি। সিএসএস টা কিভাবে লিখতে হয়, এইচটিএমএল এর যেমন ট্যাগ ছিল একটা মোটামুটি, কালকে আমরা প্রথম ক্লাসে ট্যাগ সম্পর্কে জানলাম। নরমালি এইচটিএমএল এই ট্যাগগুলো হয়, কিন্তু কাজ করব আমরা সিএসএস দিয়ে। সিএসএস এর টাইপগুলো একটা দেখলাম। আমরা দুটো ফাইল নিয়ে কাজ করতেছি, প্যাডিং লিখি, এটা কি এর সাথে রিলেটেড না? প্যাডিং মানে লিঙ্কের ব্যাপারটা বলতে লিঙ্কের ব্যাপারটা এটা, CSS এটা আমি কি করলাম, আমি একটা ফোল্ডার খুলছিলাম, মনে আছে? ফোল্ডার ম্যানেজমেন্ট, ফোল্ডারের ভিতরে কি ছিল, একটা রুট ডিরেক্টরি index.html ফাইল, একটা ইমেজের ফোল্ডার, একটা সিএসএস এর ফোল্ডার। ওকে, সিএসএস এর ফোল্ডারের ভিতরে কি ছিল, style.css। আপনি কি প্রথমে এসে মিস করছিলেন? আমি কি ফার্স্টে দেখালাম ফোল্ডারের ভিতরে আমি style.css ফাইলটা খুলছি। এই style.css ফাইলটা আমাকে এখানে ইনডেক্সে লিংক করে দিতে হবে, কারণ আমি এখন এক্সটার্নাল সিএসএস নিয়ে কাজ করব। সো আমার যদি সিএসএস টা আমার ওয়েবসাইটে আমি দিতে চাই, তাহলে আমাকে কিন্তু সিএসএস ফাইলটা লিংক করতে হবে। বাট ইনলাইন এবং ইন্টারনাল সিএসএস এ আমার এই ফাইল লিংক আপ করতে হবে, কারণ এটা আমি ইনডেক্স ফাইলে লিখছি। এখন কিন্তু আমি সিএসএস একটা এক্সটার্নাল ফাইলে লিখছি, সো এই ফাইলটাকে আমাকে কিন্তু রুট ডিরেক্টরিতে লিংক করতে হবে। তারপর ফোল্ডার না বানালে কি আসবে? সিএসএস টা যে আলাদা ফোল্ডারে আছে, ফোল্ডারে না বানিয়ে যদি সেকেন্ড ক্লাস ওই ফোল্ডারের ভিতরেই রুট ডিরেক্টরিতে করতে চান, রুট ডিরেক্টরিতে করতে হলে তাহলে এই সিএসএস আপনি যে ফোল্ডার দিয়েছেন এটা দেওয়া লাগবে না, তাহলে আপনার ডিরেক্ট style.css লিখতে হবে, বুঝতে পারছেন? বাট আমি একটা ওয়েবসাইট স্ট্যান্ডার্ড ফলো হচ্ছে, রুট ডিরেক্টরিতে ইন্ডেক্স থাকবে, বাকিগুলো ফোল্ডারে থাকবে, বুঝতে পারছেন? স্যার style.css টা কি একটা মানে একটা ফোল্ডারই থাকতে হবে, মানে index.html এর আমার যত ধরনের সিএসএস আমি করব সব সিএসএস ফোল্ডারে থাকবে। এই সিএসএস আমরা আরো অ্যাডভান্স জানবো, সিএসএস কয় টাইপের লিংক আমরা দিব। আমরা সাপোজ ফন্ট দিব, বিভিন্ন ফন্ট পাওয়া যায় না, আমরা ফন্টগুলো কিভাবে লিংক আপ করব ওগুলো আমরা দেখব। তারপর ক্লিয়ার হয়ে যায় একটু, আরো কোশ্চেন করেন, তাহলে বাকিরা একটু জানতে পারবেন।
ফার্স্ট থেকে শুরু করুন। স্যার, আরেকটা ব্যাপার ক্লিয়ার করার জন্য আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো ছিল ওইগুলো যদি একটু চেক করতেন তাহলে ভুলগুলো আর কি না, অ্যাসাইনমেন্ট আমি কেন চেক করে নেই? আমি আপনাদের কাছে সিএসএস দেখালাম, সিএসএস দিয়ে ফুল অ্যাসাইনমেন্টটা করবেন। এটা আপনি একটা গিটহাবে আপলোড করবেন, আচ্ছা বুঝছেন? এটা আপনার প্রজেক্ট হিসাবে থাকবে। এতক্ষণ তো বেসিকটা করবেন, সো দুটো মিলে আমি দেখবো, বুঝতে পারছেন? অ্যাসাইনমেন্টগুলো যদি দেখা যেত তাহলে একটু আমি দেখাবো আজকে অ্যাসাইনমেন্টের আসল প্রসিডিউরটা হচ্ছে এইভাবে। গিটহাবের নাম শুনছেন কেউ? ফার্স্ট টাইম শুনছি আপনার কাছে। এখানে এটা হচ্ছে ফ্রি ওপেন সোর্স। এখানে আপনি আপনার ফোল্ডারটা ডেস্কটপে যে ফোল্ডার নিয়ে কাজ করেন এই ফোল্ডারটা এখানে উঠাবেন, একটা লিংক দিবেন। আমার এই ওয়েবসাইটটা কিন্তু গিটহাব, দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু গিটহাবে, এই যে github.io। আমার কিন্তু একটা লিংক, আমি এই লিংকটা যে কাউকে দিলে সে কিন্তু আমার ওয়েবসাইটটা দেখতে পাবে। এরকম ভাবে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো থাকবে। গিটহাবে আপলোড করবেন, লিংক জাস্ট পেস্ট করবেন, আমি লিংকে ক্লিক করে অ্যাসাইনমেন্টগুলো দেখব, বুঝতে পারছেন? এখানে কি কোডিংগুলো দেখা যাবে? সব এই যে ভিউ পেজ সোর্স, কি টাইপের কোডিং করলাম, ঠিক আছে? ঠিক আছে। আমরা কি আরেকটু মুভ করবো? স্যার আমরা প্যাডিং চেক করব। প্যাডিংটা, প্যাডিং হচ্ছে আপনার একটা, আমি একটা ডিপ নিলাম, রাইট? ডিপের ভিতরে প্যাডিং দিলে এটা ডিপের ভিতর থেকে জায়গা নেবে। মানে আমি প্যাডিং যদি 10 পিক্সেল দিই, আমি আরো আমার সেকশনটাকে বাড়াবো। 10 পিক্সেল দিলাম, এই পাশে 10 পিক্সেল, এই পাশে 10 পিক্সেল, আমি আমার জায়গা থেকে আরো জায়গা নেব। আর যদি মার্জিন দেই, আমি আমার জায়গা থেকে সরে যাব, বুঝতে পারছেন এবার? মানে আমার সেকশনের জায়গায় থাকবে যদি প্যাডিং দেই, সেকশনের ভিতর থেকে জায়গা নেবে। আর মার্জিন দিলে আমি আমার সেকশন সহ সরে যেতে হবে, বুঝতে পারছেন? এই জিনিসটা দেখলে আর একটু ক্লিয়ার হবেন। আমি একটা ডিপ নিলাম, ফার্স্ট একটা ইমেজ নিলাম, ওকে। ইমেজ ফাইল কিভাবে লিংক করে জানেন তো? ইমেজ ফোল্ডারের নাম স্ল্যাশ ইমেজের নাম, ওকে। তারপর আমি একটা কন্টেন্ট নিলাম, ওকে। ঠিক আছে? এটা এবার আমি দেখি মার্জিন এবং প্যাডিং কিভাবে কাজ করে। সো আমি একটা বর্ডার দিই ফার্স্টে, চারপাশে বর্ডার দিই। বর্ডারটা কি? চারপাশে আমি একটা বর্ডার দিলাম, কিভাবে? 1 পিক্সেল সলিড, এটা কি সলিড, রাইট? এবং কালারটা হচ্ছে গ্রিন, মানে 10 পিক্সেল। এটা যদি আমি 1 পিক্সেল দিতাম আর একটু লাইট চিকন হতো, 20 দিলে আর একটু মোটা বর্ডার হতো। আর এখানে হচ্ছে আমার আর একটা কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট। এখন আমি দেখি মার্জিন প্যাডিং কিভাবে কাজ করে। প্যাডিং দিলাম, ভিতরে কি করলো? উপরে 10 পিক্সেল, নিচে 10 পিক্সেল, ডানে 10 পিক্সেল, বামে 10 পিক্সেল। এখন দেখেন আমি যখন মার্জিন প্যাডিং দিলাম, আমি প্যাডিং যত বাড়াই ওর সেকশন কিন্তু ঠিক রেখে ভিতর থেকে কিন্তু চারপাশে জায়গা নিচ্ছে, রাইট? এবার আমি দেখি আমি যদি মার্জিন দেই তাহলে কি হবে। উপর থেকে কিন্তু ইমেজ থেকে কিন্তু সে সরে যাচ্ছে, সেকশনটা সরে যাচ্ছে না? হ্যাঁ, ফুল সেকশন সহ সরে যাচ্ছে। কিন্তু মার্জিন যখন আমি প্যাডিং দিলাম, সেকশন তার জায়গায় স্টিল থাকলো, ভিতর থেকে সে জায়গা নেওয়া শুরু করলো। আর প্যাডিংয়ে কি করলো?
মার্জিনে কি করলো, উপর থেকে সে নিচে সরে গেল, আর প্যাডিং এ সেকশন ঠিক রেখে সে ভিতর থেকে জায়গা নিল। মার্জিনে বাইরে থেকে জায়গা নিল, প্যাডিং এ ভিতর থেকে জায়গা নিল। হ্যাঁ বলেন। সাপোজ আর একটু দেখেন, মার্জিন টপ দিলাম, হ্যাঁ 20 পিক্সেল, মানে সে এই সেকশন থেকে এই সেকশন 20 পিক্সেল সরে আসলো, সরে আসছে। কিন্তু আমি যদি প্যাডিং টপ দেই, সেকশন কি সরে? তার সে তার জায়গায় স্টিল আছে না, কিন্তু সে ভিতর থেকে জায়গা নিচ্ছে না। হ্যাঁ রাইট, সে কিন্তু তার ভিতর থেকে জায়গা নিচ্ছে, সে কিন্তু তার সেকশনটা ডিপটা ঠিক আছে, সে ভিতর থেকে চারপাশ থেকে জায়গা নিচ্ছে। বাট আমি যদি মার্জিন দেই, সে আগের সেকশন থেকে সরে আসছে। এবার ক্লিয়ার? বলেন মার্জিন প্যাডিং এর মধ্যে ডিফারেন্সটা কি আপনি বলেন। হ্যাঁ মার্জিন Honestly, margin টা was just border টা আর padding টা color না, আমি বলি আর একটু দেখেন, কে বলতে পারবেন, কেউ বলতে পারবেন? স্যার মার্জিনটা হলো নিজের জায়গা থেকে সরে যাবে, আর প্যাডিংটা হলো নিজের জায়গায় থাকবে, বাট ওই জায়গার ভিতরে সে আরো জায়গা ক্লিক করবে। থ্যাংক ইউ, দিস ইজ কারেক্ট। এবার বুঝতে পারছেন? হ্যাঁ, আমার একটা কন্টেন্ট এখানে, হ্যাঁ এখানে আমার আরেকটা কন্টেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমার চারপাশে বর্ডার, এটা হচ্ছে আমার কন্টেন্ট, হ্যাঁ এটা হচ্ছে আমার ইমেজ একটা সেকশন, এটা হচ্ছে আমার আরেকটা সেকশন। আমার এই কন্টেন্টে আমি যদি প্যাডিং দেই, তাহলে কি হবে? সে ভিতর থেকে জায়গা নেওয়া শুরু করবে, এ পাশ থেকে ছেড়ে দিবে, 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 ভিতর থেকে জায়গা নেওয়া শুরু করবে। আর আমি এই ডিপটাকে যদি আমি প্যাডিং মার্জিন দেই, তাহলে কি হবে? সে এই সেকশনটা এটা থেকে নিচে সরে আসা শুরু করবে। এবার ক্লিয়ার? বুঝতে পারছেন? মানে লেখাগুলো ছোট হয়ে যাবে প্যাডিং এর ক্ষেত্রে। লেখা নেই, এই সেকশনের ভিতরে আপনার যে কন্টেন্ট আছে সব লেখাগুলো ছোট না হলে জানা যাবে। এখানে আপনার হয়তো অন্য ইমেজ ট্যাগও থাকতে পারে একটা সেকশনের ভিতরে, ওটা আরো নিচে সরে আসবে, আরো ওইখান থেকে জায়গা নেবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? এখনো তো মনে হচ্ছে বুঝেন নাই। কে বুঝেন নাই? বলেন কি বুঝেন নাই? কিছু বুঝেন নাই। কোন জিনিসটা বুঝেন নাই? কে বুঝছেন? একজনও বুঝেন নাই। বলেন। মার্জিনটা হচ্ছে তার অবস্থান থেকে সরে যাবে, আর প্যাডিংটা হচ্ছে তার ভিতর থেকে জায়গা থাকবে। কারেক্ট। আপনি বুঝছেন? আপনি আপনি এবার বুঝছেন? কিছুটা। আপনি বুঝছেন? বুঝতে পারছেন? শিওর? বলেন। স্যার মার্জিন হচ্ছে আপনার যে কন্টেন্টটা থাকবে সেখান থেকে সে স্পেস ছেড়ে দিচ্ছে, আর প্যাডিং যেটা সেটা ইন্টারনালি সেখান থেকে স্পেস জেনারেট করছে। একটা হচ্ছে বাইরে থেকে স্পেস জেনারেট, হচ্ছে ভিতর থেকে ইন্টারনাল স্পেস জেনারেট আর এক্সটার্নাল স্পেস জেনারেট। বুঝতে পারছেন? এবার আমি যদি প্যাডিং দেই, আমার ভিতর থেকে সেকশনের ভিতর থেকে আমি স্পেস নিই, যদি মার্জিন দেই আমি আরেকটা সেকশনের সাথে কম্পেয়ার করে আমার স্পেস নিই, বাইরে থেকে স্পেসটা নিই। এবার ক্লিয়ার? কাজ করতে গেলে আর আমরা একটা প্রজেক্ট করব, তাহলে মোটামুটি HTML CSS এর যে কনফিউশন গুলো ওটা একটু দূর হবে। স্যার একটা কনফিউশন ছিল। বলেন। স্যার একদম প্রথমে যে style.css ফোল্ডারটা ক্রিয়েট করবেন স্যার, ওইটা বুঝতে পারিনি। ওটা ক্রিয়েট করে ক্রিয়েট করবেন। আচ্ছা, আপনি মেবি ফার্স্ট ক্লাস আসেননি, রাইট? এখানে আমরা ফার্স্টে কি করব দেখেন, আপনি ভিডিওটা একটু আজকে দেখবেন, একটা ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় সবাই তো দেখছেন না? ফাইল ক্রিয়েট করতে পারবে? একটা ফোল্ডারের ভিতরে রাইট ক্লিক করে টেক্সট ডকুমেন্ট, বাট মেক শিওর করবেন আপনার জন্য ফাইল নেম এক্সটেনশনটা অন করা থাকে, তাহলে আপনি এক্সটেনশনটা দেখবেন। এক্সটেনশন কি আমরা ইমেজের সাথে দেখি না, ইমেজের নামের সাথে .png jpg, তারপরে মাইক্রোসফট ওয়ার্ডে দেখি না ওয়ার্ড .docx,
পিপিটি, এটা কি? এটা হচ্ছে এক্সটেনশন। HTML এর এক্সটেনশন হচ্ছে ইন্ডেক্সের যে HTML ফাইল index.html বা .html নামটা যেটাই হোক, CSS এরটা হচ্ছে .css এক্সটেনশন। সো এর আগে আপনি যে নামটা দেন, বুঝতে পারছেন? ভিডিওটা আজকে আরেকবার দেখবেন, না বুঝলে তারপর। ওকে, তাহলে শুরু করা যাক। আপনাদের কি ব্রেক লাগবে একটা? আমরা ব্রেকের পরে শুরু করি, ঠিক আছে? আচ্ছা, আবার দেখি ইন্টারনাল সিএসএস। ওকে, সবাই একটু দেখেন, আজকের পর কিন্তু আর দেখাবো না। ওকে, সো এটা হচ্ছে আমি আমার নর্মাল একটা HTML ট্যাগ লিখলাম, এটা আমি গত ক্লাসে লিখলাম। ওকে, সো এখন আমি এই জিনিসটাকে স্টাইল করব। কিভাবে করব? আমি যদি ইনলাইন সিএসএস করতে চাই তাহলে কিভাবে করব? এই যে মাঝখানে আপনি বলেন ইনলাইন সিএসএস H2 তে কিভাবে করব? আচ্ছা বলেন। সরি, আবার কোশ্চেনটা। কোশ্চেনটা সামনে এসে করব, এখানে বসে করবেন আপনি H2 তে। আমি H2 আমার যে কন্টেন্ট কি এখানে, দিস ইজ আ হেডিং ট্যাগ। এই কন্টেন্টটাকে আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি, কালার দিতে চাচ্ছি, ইনলাইন সিএসএস করতে চাচ্ছি। কিভাবে করব? এমনকি আমরা কি স্কুল করাতে পারি? মাইক দিতে হবে? বলেন। স্টাইল দিয়ে, ইকুয়াল স্টাইল, তারপর ব্যাকগ্রাউন্ড। ফরম্যাটটা কি? স্টাইলের পরে সিএসএস এর ভ্যালু কি থাকবে? প্রপার্টি কোলন ভ্যালু সেমিকোলন। ফার্স্টে আমার অ্যাট্রিবিউট কি হচ্ছে এখানে? ইনলাইন সিএসএস এর অ্যাট্রিবিউট কি? স্টাইল। আর সিএসএসটা কিভাবে লিখবো? প্রপার্টি কোলন ভ্যালু সেমিকোলন। সো স্টাইল অ্যাট্রিবিউটে আমি ইনলাইন সিএসএস করব। কালার দিলাম রেড, সেমিকোলন, শেষ। আর একটা প্রপার্টি অ্যাড করি, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, সেমিকোলন। ক্লিয়ার? বুঝা যায়? ব্যাকগ্রাউন্ড কালার কি? গ্রিন। আর কালার হচ্ছে মানে এই টেক্সটের কালার কি? রেড। এখন আমি যে সিএসএসটা করলাম দেখতে পাই এখানে, হ্যাঁ? এটা আমি আবার চেঞ্জ করতে পারি না? হোয়াইট করে দিলাম না? এক্সাক্ট হোয়াইট হয়নি, বাট আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, রাইট? এখান থেকে আমি ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি। করতে পারি? ফন্ট ওয়েন্ট করতে পারি? ফন্ট ওয়েন্ট বুঝেন? একটা লেখা ওয়ার্ডে কাজ করতাম যখন, বোল্ড করতাম না, বা থিন করতাম, বোল্ড করতাম। মাইক্রোসফট ওয়ার্ডে যারা কাজ করি আমরা বোল্ড করে দিলাম। ওকে, সো ইনলাইন সিএসএসটা কি এবার বোঝা গেছে সবাই? আর ভুলবেন কেউ? আপনি বুঝছেন? এই জায়গার কাজটা হ্যাঁ, ইন্সপেক্ট এলিমেন্ট এই জায়গার কাজ। এটা জাস্ট আমি লাইভ আপনাকে দেখাচ্ছি। ইনলাইন সিএসএস আমরা কোথায় করছি? এটা ভিতরে করছি। এখন মনে করেন আমার এক্সাক্ট জিনিসটা আমি দেখতে চাই, বারবার আমি করব, সেভ করব, প্রিন্ট করব। আমি আগে আমার মতো দেখে নেই এক্সাক্টটা, ইন্সপেক্ট এলিমেন্ট করে, দেন আমি এই কোডটা কপি করে আমার সিএসএস এ দিয়ে দেবো। তাহলে আমার এক্সাক্ট পয়েন্টটা পেলাম। সাপোজ আমি কালারটা গ্রিন চাচ্ছি না, একটু ডিফারেন্ট চাচ্ছি, কালার কোড হয়ে গেল এটা। ওকে, তারপর ফন্ট সাইজটা আর একটু বড় চাচ্ছি। ওকে, তারপর টেক্সট কালারটা আমি রেড চাচ্ছি, দেন আমি এই কোডটা কপি করলাম এখান থেকে। ওকে,
কপি, সেম থাকলো, রাইট? বুঝতে পারছেন এবার? এখন ইন্টারনাল সিএসএস নিয়ে আর কোশ্চেন আছে কারো? ইনলাইন সিএসএস। এবার আমরা কোনটা দেখবো? ইন্সপেক্ট এলিমেন্টটা কিভাবে আনে একটু আবার দেখাবো। রাইট ক্লিক, ইন্সপেক্ট। এটা দুইভাবে দেখা যায়, এই পাশ থেকে হলে এভাবে, হ্যাঁ। তারপর হচ্ছে আলাদা আর একটা উইন্ডো নেবেন, সাপোজ আপনি এক জায়গায় কাজ করবেন আর এক জায়গায় দেখবেন, ঠিক আছে? বাট আমি সবচেয়ে প্রিফার করি নিচে দেখার জন্য, ঠিক আছে? ওকে, এখান থেকে আপনি আবার মোবাইল ভার্সন দেখতে পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ডেস্কটপ। ক্লিয়ার? সো ইনলাইন সিএসএস টা এবার বুঝছেন, ইন্সপেক্ট এলিমেন্ট সহ। ক্লিয়ার? এবার কেউ ভুলবেন? 4 বার করে কেউ দেখাবে না, 4 বার না 5 বারে দেখাবো, বাট ক্লাসে কনসেন্ট্রেশন থাকে। ওকে, এবার আমরা কি কোনটা করব? ইন্টারনাল সিএসএস কিভাবে করব বলেন? আপনি চুপ থাকেন। ট্যাগ, নতুন একটা ট্যাগ নেব। আগে আমরা অ্যাট্রিবিউট অ্যাড করলাম, এবার আমরা ট্যাগ কিভাবে অ্যাড করে? একটা রাইট অ্যাঙ্গেল ট্যাগ দিয়ে আবার ক্লোজিং ট্যাগ থাকবে, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। সো ইন্টারনাল সিএসএস এর ট্যাগটা কি? স্টাইল। ওকে, টাইপটা হবে কি? টেক্সট/সিএসএস। এটার মাঝখানে, ঠিক আছে, ক্লোজিং ট্যাগের আগে আর ওপেনিং ট্যাগের পরে মাঝখানে আমি আমার সিএসএসটা লিখব। এখন আমি পি ট্যাগটাকে সিএসএস করতে চাচ্ছি। সো যেহেতু পি হচ্ছে আমার এইচটিএমএল এর ট্যাগ, সো এটার আগে আমার কোনো ডট দিতে হবে না, রাইট? ক্লিয়ার? তারপর আবার আপনি ইন্সপেক্ট এলিমেন্টে যাবেন, যেতে পারেন, এখান থেকে দেন আপনি আপনার মতো করে সবকিছু চেঞ্জ করে নিতে পারবেন। ক্লিয়ার? আমি কি করলাম? প্যাডিং দিলাম চারপাশে 10 পিক্সেল। এটা হচ্ছে কালার কোড। কালার কোডটা কোথায় পাবো? এইচটিএমএল কালার, এখান থেকে আপনি এই যে দেখেন সাদা কালার, ঠিক আছে? এফএফএফ 6টা দিলে হবে, 3টা দিলে হবে। কালার কোড সাদা। তারপর হচ্ছে ব্ল্যাক কালার কোড #0000। স্যার আমি যদি 3টা দিতে চাই তাহলে প্রথম 3টা দিতে হবে। আপনি এখানে পুরোটাই দিতে পারেন অথবা 3টা 4টা দিতে পারেন, ঠিক আছে? তারপরে চাচ্ছেন আপনি রেড, আমি এক্সাক্ট রেড চাচ্ছি না, আমি একটু শ্যাডো কালার চাচ্ছি, এখান থেকে দিতে পারবেন। এছাড়া আর একটা অপশন আছে, পিক্সি নামে একটা টুলস আছে, এখান থেকে আপনি কালার নিতে পারবেন। সাইন ইনও করতে হবে নাকি? ওকে, সো জিপ ফাইলটা আমি একটু এক্সট্রাক্ট করে নেব। ওকে, এবার দেখেন আমার এই পিক্সি সফটওয়্যারটা আমার ক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে আমাকে কি হেল্প করবে? আমি ঠিক যে কালারটা নিতে চাই, যে কোনো একটা, সাপোজ আমি এখানে গেলাম রেড কালারটা চাচ্ছি, পিক্সি কি আমার রেড কালার নিয়ে ফেলছে না? জাস্ট Ctrl+Alt+C কালার কোড সেভ, এই কোডটা আপনি এখন এখানে বসাতে পারবেন। কেটে হ্যাশ দিবেন ফার্স্টে, Ctrl+B, ওই কালারটা কিন্তু নিয়ে নিল। বুঝতে পারছেন?
আমি ওই টুলস দিয়ে যে কোনো কালার আমি নিতে পারবো। বুঝতে পারছেন? একটু হোল্ড করেন, আমার ল্যাপটপের চার্জ হচ্ছে না। এই পাশে একটা চার্জার অপশন আছে কি? এখানে আছে? আমি আসতেছি। স্যার ওইখানে